রাইট। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। এইবার জাতীয় নির্বাচনের 2 দিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণে আপনাদের দলের যে চেয়ারম্যান আছেন, দলের প্রধান জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি বলেছেন অতীতের অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেই অতীতের অনিচ্ছাকৃত ভুল ত্রুটির মধ্যে যদি আপনার মন্ত্রণালয়ে আসি, আপনি কোনগুলিকে চিহ্নিত করবেন? আমার কাছে একটা মনে হয় যে 2001 থেকে 2006 সালে যখন পুরোটা সময় আপনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব বা বিদ্যুতের দায়িত্বে ছিলেন, সেই সময় কিন্তু আহ, সেই সময় কিন্তু ফুলবাড়ি ট্র্যাজেডিতে 3 জনের মৃত্যু হয়েছিল। আমরা লোডশেডিংয়ের মারাত্মক বিড়ম্বনার মধ্যে ছিলাম, যেটি নিয়ে আপনিও আসলে অনেক সময় কথা বলেছেন। এই আপনি কি মনে করেন যে মানে কোন বিষয়গুলি আপনি বদলে নতুন করতে চান বা দুঃখ প্রকাশ করতে চান বা ঠিক করে না, মনে ব্যাপার করেন? হচ্ছে যে অতীতের যে বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে ভুলটার কথাটা তোমরা যেটা বলো, আমি কিন্তু সেভাবে দেখি না। আচ্ছা। আমার আমার আমলে একটা সরকারি একটা নীতি আছে, পারচেসের নীতি আছে, পাবলিক প্রকিউরমেন্ট রুল। পাবলিক প্রকিউরমেন্ট রুল এমন একটা রুল, সেটাকে যদি স্টেপ বাই স্টেপ মেনে যদি চলতে হয়, তাহলে একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে 1.5 থেকে 2 বছর লাগে, অর্ডার দিতে লাগে টেন্ডার থেকে। তা আমরা তো ওইটা থেকে ডেভিয়েট করি নাই, আমরা ডেভিয়েট করি নাই, 1 নম্বর। 2 নম্বর, আমরা কখনোই পাওয়ারটাকে কখনোই মনে করি নাই যে পাওয়ারটাকে প্রাইভেট পণ্য বানিয়ে জনগণকে দেব, যে প্রাইসটা হবে সেই প্রাইসটা জনগণ অ্যাফোর্ড করতে পারবে না, এখন যেমন হয়েছে। সেই জন্য আমি তখন পাওয়ার সিস্টেম প্ল্যান একটা তৈরি করছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিলে। সেখানে বলা ছিল পরিষ্কার করে যে 65% পাওয়ার জেনারেশন রিমেইন উইথ গভর্নমেন্ট, সেটা মানুষ জনগণের, আর 35% প্রাইভেট কাছে যাবে। তাহলে ব্লেন্ড করলে আমাদের প্রাইসিং, লিবারাইজ প্রাইস যেটা বলে, প্রাইসিং করতে সুবিধা হবে, জনগণের মধ্যে অ্যাফোর্ডেবল থাকবে। এখন হয়ে গেছে পাওয়ার স্টেশন চলে গেছে 85% হলো প্রাইভেট কোম্পানির কাছে, 15% আমার কাছে। তো ন্যাচারালি প্রাইসটা তো আমি কন্ট্রোল করতে পারছি না। কিন্তু টুকু ভাই, বিদ্যুৎ না বিদ্যুৎ না, এটাও আপনি বললেন, আপনার কাছ থেকে এটা বলা যে বিদ্যুৎ না থাকার দাম তো সাংঘাতিক। এটা তো বিদ্যুৎ না থাকার দাম সাংঘাতিক। হ্যাঁ। আবার বিদ্যুৎ থেকে যদি এমন দাম দেই যে 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 দাম দিলে মানুষ সেটা চলতে পারবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। এটা তো একটা ব্যালেন্স করা দরকার। এখন কি হয়েছে তোমার, এই যে তারা বলছে বিদ্যুৎ, তারা কি করে গেছে, তারা কি করে গেছে? আমি আজকে হিসাব নিয়ে বসেছিলাম, আজকে 36,000 crore টাকা বকেয়া রয়ে গেছে। তো এই বিদ্যুৎ দেওয়ার সার্থকতা কোথায়? Who is going to pay this money? 36,000 crore টাকা বকেয়া রয়ে গেছে, মানে কি এটা শুধু বিদ্যুতের জন্য? শুধু বিদ্যুতের বিল ইনক্লুডিং ক্যাপাসিটি চার্জ। এটা কি হচ্ছে দেশি কোম্পানির কাছে, মানে এটা কি টাকায় পরিশোধযোগ্য নাকি? দেশি মিলে দেশি বিদেশি মিলে সব পাওয়ার স্টেশন আমার কাছে 36,000 তো crore টাকা পায়। ওটা তো অনেকগুলি ক্যাপাসিটি চার্জ বসায় তো এগুলি টাকা সেটা তো অব্যবস্থাপনা, সেটা তো অব্যবস্থাপনা, সেটা হচ্ছে যে তোমার বেহিসাবিভাবে বিদ্যুৎ দিয়েছে, জনগণের কথা চিন্তা করে নাই। জনগণ এখন সেইটার পে করতে হবে। আজকে যেমন আমি মিটিং করলাম, সেই মিটিংয়ে দেখলাম যে এই যারা এজেন্সিগুলো আছে বলছে স্যার বিদ্যুতের দাম বাড়াতে হবে। এখন অলরেডি মানে বিদ্যুৎ কিনছে, হাইয়েস্ট যেটা কিনতেছে সেটা 18 টাকা পার ইউনিট। তো এখন এই যে বিদ্যুতের দাম বাড়াইতে হবে, আর এখন যে অবস্থা আছে মানুষের যে অবস্থা, অর্থনীতির যে অবস্থা, এটা করাটা খুব ডিফিকাল্ট কম্পিটিশন, বেশি আনপপুলার ডিসিশন বিদ্যুৎ দাম বাড়ানো। কিন্তু যখন এটা বাড়াবো তখন তো আবার আপনার আমার দাম বাড়লো কেন জিজ্ঞাসা করবেন। সুতরাং একটু যদি আমরা ধাপে ধাপে বুঝতে চেষ্টা করি, আওয়ামী লীগ তো বিদ্যুৎ খাতে সাংঘাতিক রকম স্বজনপ্রীতি করছে, অব্যবস্থাপনা করছে, আমি যদি সোজা বাংলা ভাষায় বলি চুরি করছে, কিন্তু তারা দেশের সব মানুষের বিদ্যুৎ দিতে চাইছে। আপনি কি যদি বিদ্যুৎ দিতে চাইতেন চুরি না কইরা, তাহলে এর চেয়ে বেশি বেটার, মানে এর চেয়ে ভালো ম্যানেজমেন্ট করতে? আমি তো বলতেইছি, আমি কিন্তু 5 বছর ছিলাম, মনে রাখবেন। ওরা ছিল 17 বছর। 5 বছরে এইসব প্ল্যান, 15 বছর আর কি, আর 2 বছর তো মানে
ধরো তোমার এই এই- এই এই- এই আমরা তো পরিকল্পনাগুলো ঠিক করে যখন আমরা যাব তখন আমাদের সরকার চলে গেছে, হুম 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 কিন্তু তারা যে ওই পরিকল্পনা যদি তারা যদি ফলো করতো, হুম উল্টে না দিয়ে যদি একবারে ইমিউনিটি বিল পাস করে যদি এইভাবে বিদ্যুৎ না দিত, তাহলে আজকে এই জিনিসটা হতো না। টুকু ভাই, এই প্রশ্নটার যে আরেকটা অংশে আমি একটু পরে আসতেছি, কিন্তু আপনি যদি এই ফুলবাড়ি ট্র্যাজেডিটা নিয়ে বলেন, ফুলবাড়ি আপনি ট্র্যাজেডি কিন্তু জ্বালানি মিক্স নিয়ে আপনি কথা বলতে চাইছিলেন, কয়লা নিয়ে কথা বলতে চাইছিলেন, কিন্তু ওটা করতে হয় না পরে 17 না না, বছরে কিন্তু এটা কিছু হয় নাই। ফুলবাড়ির জি। যেটা ইনসিডেন্টটা যেটা হয়েছে, এখন তোমার দেশে রিসোর্স আছে, হুম 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 এখন সারা দেশে, তুমি তো আমেরিকাতে থাকো, হুম সারা দেশে এখন আর তোমার ওই ক্লোজ পিপিতে তোমার কয়লা উত্তোলন করে না, সেখানে কয়লা উত্তোলন করতে গেলে 20% 30% উত্তোলন করা যায় না। হুম এখন ওপেন পিট সবাই করে, অস্ট্রেলিয়াতে যাও যেখানে যাও ওপেন পিট করে। তখন আমরা কয়লা বেশি পাওয়ার জন্য আমরা ওপেন পিট করতে চাইছিলাম, করার আগে তো আন্দোলন শুরু হয়ে গেছে, হুম হুম হুম। তো ওপেন পিটও হয় নাই। এখন ওই ওই করে করে এই ইয়েতে এবং এই 17 বছরে কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয় না। এবং আমি মানে ওপেন পিট করেন, ক্লোজ পিট করেন, ভিতরে শেফট দিয়া কিছু একটা করেন, এটা ব্যবহার করেন, কারণ পৃথিবীতে মানুষ কয়লা আগে ব্যবহার করে, গ্যাস পরে ব্যবহার করে, যেহেতু গ্যাস ক্লিনার ফুয়েল, আমরা গ্যাস ফেরাই ফেলতেছি কয়লার। এইটার ব্যাপারে কি আপনারা এখন আবার চিন্তা ভাবনা করতে শুরু করবেন? না, এখন চিন্তা ভাবনা আছে, কিন্তু ওই যে যেটা বললাম যে আবার যদি এটা এটা ওপেন পিট না করলে কয়লার আবার ওপেন পিট করলে কৃষির উপর একটা না চাপ না, ওপেন পিট না করলে কয়লার উত্তোলনের যে খরচ, তাদের যে কয়লার দাম পড়বে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় কয়লা। শুধু ওপেন পিট করলে সেই খরচটা অনেক কমে আসে। তো এটা নিয়ে এখনো আমি বসি না, কারণ 3 দিন হয়েছে আমি সরকারি গভর্নমেন্টে বসছি আর কি। আমি শুধু এখন আজ করতে পারতেছি কত টাকার বোঝা আমার ঘাড়ে পড়ে মানে এই সরকারের ঘাড়ে ওকে, পড়ে আপনি আসে। 36,000 কোটি টাকা বললেন। আমি এবার একটু আবার এই প্রসঙ্গে ফিরে আসি, টাকার বোঝার প্রসঙ্গে। 2023 সালের না, জুলাই এটা তো গেল তোমার শুধু বিল বকেয়া। বিল বকেয়া হ্যাঁ, আরো এখন আমাকে এলএনজি ইম্পোর্ট করতে হবে, হ্যাঁ এলপিজি ইম্পোর্ট করতে হবে, হ্যাঁ, তারপরে কয়লা ইম্পোর্ট করতে হবে। তার জন্য আরো 30-40 হাজার কোটি টাকা আমার লাগবে, My যদি আমি এই সিস্টেমটাকে ঠিক মতো চালাতে চাই। তার মানে 1 লাখ কোটি টাকার একটা মানে বার্ডন আমাদের মাথার উপরে আছে, ঘাড়ের উপরে আছে। সুতরাং লক্ষ তোমরা কোটি। খোলা চোখে জার্নালিস্টরা যে জিনিসটা যত সহজভাবে দেখো, হ্যাঁ বিদ্যুৎ এবং জ্বালানি তত সহজ না। এই সরকার গত 20 বছরে একটা ড্রিল করছে, এই ডিলটা করে নাই কেন? মানে তাদের যুক্তি বাপেক্স কি ছিল? বাপেক্স অফ ওরা করে তো দিয়ে বলছে যে রাখছে। বাপেক্সকে শক্তিশালী করছে, পিএসসি যেহেতু তারা বন্ধ করলো, তাহলে বলে যে বাপেক্সকে পিএইচপি বন্ধ করে কোনোটাই করে নাই, চলে গেছে ইম্পোর্টের মধ্যে, যেখানে সহজভাবে পয়সা কামাই করা যাবে। ওকে, মানে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের বদলে তারা মানে আমি 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 একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে আপনাদের সরকার সময় অর্থাৎ 2001 থেকে 2006 সময় প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের উপর আপনারা অনেক জোর দিয়েছিলেন। বিদেশে অনেক কোম্পানি, তারপরে বাংলাদেশের এই ব্লক ভাগ করে হিউস্টনে না, যখন ওরা অনেক আগ্রহ ছিল সবার, কিন্তু গত 10-12 বছর, 15 বছর, 17 বছরে কোনো রকম আগ্রহী আমরা দেখতে পাই নাই, বা সরকারের মধ্যে থেকেও কোনো রকম উদ্যোগ দেখতে পাই না। এটার কারণটা আসলে কি? মানে কারণটা হ্যাঁ। খালেদ মহিউদ্দিন, তোমাকে যদি বুঝিয়ে বলতে হয় তাহলে তো না, খুবই interesting ভেরি আসলে। ইন্টেলিজেন্ট, ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই দে হ্যাভ ডান ইট। খুবই ইন্টারেস্টিং। যাই হোক, আমরা পরের এই প্রসঙ্গে পরে আসি যে 2023 সালের জুলাই মাসে আপনারা যে 31 দফা দিছিলেন, সেই 31 দফা 17 নম্বর দফায় আছে যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায় মুক্তি আইন সহ সকল কানাকানুন বাতিল করা হবে, এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ, আমি একটু দেখে পড়ে বলতেছি, রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধ করার লক্ষ্যে জনস্বার্থ বিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎগুলি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনায় চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে। এখন এইটা কি একটা বাস্তবতা? এটাকে আপনি করতে পারবেন? মানে কুইক রেন্টালগুলো আপনি বন্ধ করে দিতে পারবেন? মানে কুইক রেন্টাল অলরেডি সিস্টেম থেকে বের করার ব্যবস্থা করা হয়ে গেছে। তাহলে এইগুলি কি বসে যাবে সব, যেগুলি quick এটা rental চলে আছে? যাবে। এটা চলে কুইক যাবে? রেন্টাল ইজ কুইক রেন্টাল, মানে জাস্ট ডিসমেন্টল করে তার ডিসমেন্টল করে। আমার কন্ট্রাক্ট শেষ, তুমি চলে যাও। আচ্ছা, কন্ট্রাক্ট শেষ পর্যন্ত আপনি কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ওরা এখন চলে যাবে, আর থাকবে না। তাহলে কুইক রেন্টাল আমরা কন্ট্যাক্ট করবো না। তাহলে ওরা যে বিদ্যুৎটা দিত, এই বিদ্যুৎটা আপনি কি দিয়ে এখন? আছে আমার এখনো ক্যাপাসিটি 28,000 মেগাওয়াট, আচ্ছা, আর আমার লাগবে 18,000 মেগাওয়াট। আপনার ক্যাপাসিটি 28,000 মেগাওয়াট, মানে রিডান্ডেন্সি, মানে আপনি যে উৎপাদন, মানে ক্যাপাসিটির সাথে তো উৎপাদন অনেক জড়িত। আপনার পাওয়ার প্ল্যান্টগুলির মধ্যে তো অনেকগুলি পুরানো। আমার যে উৎপাদন হবে তাতে 18,000 মেগাওয়াট আমি এই বছর ফেস করতে পারবো।
আপনার আজকের জেনারেশন কত? আজকে রিপোর্ট এখনো নেই কালকে আপনি যেদিন জয়েন করছেন সেদিন কত ছিল? দুইটা রিপোর্ট নেই, তবে আমি যতদূর জানি 16,000-এর মতো। 16,000-এর মতো। তাহলে মানে আপনার চাহিদার থেকে 2,000 মেগাওয়াট এখনো কম বেশি আছে। আছে। না, 18,000 আপনার চাহিদা। মানে পিকে হবে। পিকে চাহিদা হবে। আচ্ছা, আই এম ওয়ার্কিং অন পিক, যেটা 18,000-এ যাবে। কথা বুঝছো? না, জেনারেশন ওয়াইজ আপনার যদি 28,000 মেগাওয়াট জেনারেট করার থাকে, তাহলে আপনি কি এই যে এখন 16,000 করতেছেন সেটা কি ইচ্ছা করে, নাকি আপনার এটার খবর আপনি এখনো না নেন না নাই? না, এটা খবর নিতে ইচ্ছে করে না। হ্যাঁ, এখানে তোমার কয়লার অভাব আছে, আচ্ছা তার জন্য অনেকগুলো পাওয়ার স্টেশন বন্ধ আচ্ছা, আছে। কয়লা ভিত্তিকগুলি বন্ধ হয়ে আছে। এখানে তোমার ফুয়েলের অভাব আছে, এগুলো ইম্পোর্টেড যেগুলা, সেই জন্য অনেক পাওয়ার স্টেশন বন্ধ আছে, যার জন্য আমরা 18,000 পর্যন্ত যেতে পারবো আমরা। আচ্ছা, এইগুলো আবার ইম্পোর্ট করলে, হ্যাঁ, আবার যদি শিল্পপদ্ধতি যদি সাপ্লাই করা যায়, তাহলে ওই 28,000 পর্যন্ত যাওয়া যাবে। একটা পর্যায়ে এই কথাটা আমি জানি না, আপনার আগে নিশ্চয়ই আর অনেকে বলছে, কিন্তু আমি আপনার মুখে প্রথম শুনছি 2000-2001 সালের দিকে, যে আপনি একটা এনার্জি মিক্সের কথা খুব বলতেন। সেই এনার্জি মিক্সের সময় বাংলাদেশে খুব কম, বেশি লোকরা বলতে শুনি নাই, কিন্তু এনার্জি মিক্সের কথা বলতেন। সেখানে আপনি বলতেন যে আইওসি থেকে আমরা যে গ্যাস পাই, অর্থাৎ প্রোডাকশন শেয়ারের কন্ট্রাক্টের মাধ্যমে যে গ্যাস পাই, সেই গ্যাস দামি গ্যাস, সেটা বিদ্যুতের মধ্যে আমরা ব্যবহার না করি, কম করি। কিন্তু এখনকার অবস্থাটা কি? এখন আপনি এটা কি করবেন? আইওসির গ্যাস না নিলে, আইওসির যেটুকু গ্যাস আছে সেদিকে সবচেয়ে বড় আমাদের কনজিউমার তো হচ্ছে আমাদের বিবিএনা। হ্যাঁ, না কনজিউমার হচ্ছে হাউসহোল্ড কনজিউমার পাইপে করে আসে। এবং এই কনজিউমারকে ক্যাটারিং করতে গেলে আমরা যে গ্যাস পাই, সেই গ্যাস দিয়ে আবার অন্যদিকে দিতে পারি না আমরা। রাইট, ইন্ডাস্ট্রিয়াল গ্যাসগুলো দিতে পারি। সেই জন্য তো আপনারা বাজার, আপনি দেখছেন কিনা, আগের সরকারের আমলে পুরাটাই কিন্তু একটা হচপচ লাগে রয়েছে। কখনো গ্যাস দিচ্ছে, কখনো সিলিন্ডার বাজারে মিলতেছে না, কখনো 1200 টাকার সিলিন্ডার 3,000 টাকা হচ্ছে। ওখানে আরেকটা খারাপ কাজ করে গেছে। আমি তো আমার সিটিজেনকে ক্যাটারিং করতেছি সিলিন্ডার, তাই না? ইন্ডিয়াতে সিলিন্ডার সাবসিডি দেয়, কিন্তু সিলিন্ডারটা ওরা সাপ্লাইটা ঠিক রাখে। আমাদের এখানে হয়েছে কি, সিলিন্ডার সাপ্লাইটা পুরোটা প্রাইভেটের কাছে দিয়ে দিয়েছে। তারপরে হয়েছে কি, এই ক্যাটেগরি এই ইন্টিম গভর্নমেন্টের মধ্যে আমলেই অনেক ইম্পোর্টার, যারা নাকি এটাও একটা সিন্ডিকেট, অনেক সিন্ডিকেটের মেম্বাররা কি বলে ডিফল্ট করছে। ডিফল্ট করার ফলে তাদেরকে গত 1 বছরের মতো টাইমে তাদেরকে এলসি খুলতে দেয় নাই। এলসি করতে না পারার জন্য লিকুইড গ্যাস আসে নাই। আচ্ছা, বটল প্ল্যান্টগুলো সব পরে আছে। এখন এই যে আমরা আলোচনা করতেছি, এখন এগুলোকে ইম্পোর্ট করার ব্যবস্থা করে করছি। এবং আমি মনে করি যে এই পলিসিটা চেঞ্জ হওয়া দরকার। এই পলিসিটাতে এই যে এটা করলে এরা বার্গেন করতে পারে। আর আমি যদি গভর্নমেন্ট যদি গ্যাসটা ইম্পোর্ট করে, আমি যদি এই বটলারদেরকে যদি দেই যে আমার এই দামে তুমি নিয়ে যাও, আর এর সাথে এত অ্যাড করে তুমি মার্কেটে ছাড়বা, তাহলে গভর্নমেন্ট এফেক্টিভলি মার্কেটটা কন্ট্রোল করতে পারবে। তো সেই জন্য আমি মনে করি গভর্নমেন্টকে একটা উদ্যোগ নিতে হবে, গ্যাসটা নিজেরা ইম্পোর্ট করব, বাল্ক আমরা ওদের কাছে বিক্রি করে দেবো, ওরা রিটেল করবে। যদি এটা আমার প্ল্যান, আমি এখনো প্রাইম মিনিস্টারের সাথে আলোচনা করিনি। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলিতে নিশ্চয়ই আপনি আরো অনেকগুলি বিষয় খতায় দেখবেন, এবং অনেকগুলি আমার তোমার 3 দিন হয়েছে। 3 দিন হয়েছে আপনি। আমি তো যা বলতে যা একটু দেখছি সেটাকে বলছি। আমি চট করে একটু ইয়াতে আসি যে আদানির কাছ থেকে যে বিদ্যুৎ কেন্দ্রটা, ভারতে যেটা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেটার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত? ইসি আদানিটা একটা, তো আমি বলবো যে একটা মানে রিয়েল গুড কেস টু স্টাডি। ওকে, এখন আদানি যে কন্ট্রাক্টগুলো করেছে, মানে ডিটেলসে গেলে তোমার এই টাইমের মধ্যে এটা বলতে পারবো না, যতটুকু আমি জানতে পেরেছি। তো এখন এই কন্ট্রাক্টে যেটা হয়েছে, বিদ্যুতের দাম সবচেয়ে বেশি। আমার হাইয়েস্ট যেটা বিদ্যুতের দাম যেটা আছে, সেটা হলো তোমার মাদারবাড়ির পাওয়ার স্টেশন, যে 14 টাকা আছে, তার থেকেও বেশি 18 টাকা। তো 18 টাকাই কি আসলে, নাকি ডলারের দাম? না 18 টাকা। 18 টাকা, আচ্ছা, 18 টাকাই। ডলার দিয়ে লাভ নেই, আমার পে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ডলার দাম যাই ওটা দেখে তো লাভ নেই।
আচ্ছা। ইট ইজ 18 টাকা। মানে 18 মাতার টাকায় বাড়ি contract হয়েছে। মাতার বাড়ি যদি 14 হয় তাহলে এটা 18। আচ্ছা ঠিক আছে, না না বুঝছি। না, মাদার বাড়িকে বেস করে জিনিসটা করছে, আচ্ছা বুঝছি। কিন্তু সেটা যে 18 টাকায় 18 টাকায় গিয়ে পড়ছে। 18 টাকা যে পড়ছে। আমি আজকে এই প্রাইসের উপর ওয়ার্ক করছি, আমি আজকে 18 টাকা পড়ছে। এখন 18 টাকা বিদ্যুৎ যদি আমি কিনি ওদের কাছ থেকে, তারপর আমি হুইলিং করে ডিস্ট্রিবিউশন, তাহলে আমার বিদ্যুতের দাম কত দাঁড়াবে? এক নম্বর। 2 নম্বর হলো যে ওখানে করা হয়েছিল যে ওখানকার কোল দিয়ে পাওয়ার স্টেশন চালাবে। রাইট রাইট। এখন দে আর ইম্পোর্টিং ফ্রম ইন্দোনেশিয়া। তো নাকি হ্যাঁ, ওইটা তাহলে আপনার জন্য প্রবলেম কেন? ওটা আমার জন্য প্রবলেম, ওইটা যে ওইটার থেকে দাম ওইটার বেশি, তো ওটার চার্জ আমাকে দিতে হবে। তাই ইম্পোর্ট কস্ট আমি দেবো, এটা ওইটার দাম আমি দেবো। আপনি একটা ইয়াতে মানে আপনার মানে আপনি এন্ড প্রোডাক্টটা নিচ্ছেন না ক্লায়েন্ট হিসেবে? এন্ড প্রোডাক্ট ওই কন্ট্রাক্টের মধ্যে দেওয়া আছে, এন্ড প্রোডাক্ট দিচ্ছি, ওদের ট্রান্সমিশন যে লাইনটা, সেই লাইনের কস্ট আমি দিয়েছি, আবার ওই ট্রান্সমিশন যে কস্ট পড়বে সেটার টাকা ওই পোর্শনটা তাদেরকে দিতে হবে। এই কন্ট্রাক্টটা মানে আমি কি বলবো, যেটা নিয়ে আলোচনা হওয়া উচিত এবং ভবিষ্যতে করব। আমার একটা এখানে একটা কিউরিয়াস কেস আছে। আপনি যতটুকু বললেন, ধরেন আপনি তো টেকনিক্যাল জায়গা দিয়ে বলতে পারতেন, কিন্তু আপনি সাধারণভাবে বললেন। আমি এই প্রশ্ন অসংখ্যবার কইরা ইউনূস সরকারের থেকে এইটার কোনো বাস্তব জবাব কেন পাই নাই, যে আদানির সাথে চুক্তিটা আপনারা রিভাইজ করতেছেন না কেন, প্রকাশ করতেছেন না কেন, আমাদের এখানে কি আছে এটা দেখতেছেন না কেন? আপনারা প্রথমে আইসা দেখেন, ইউনূস সরকার প্রথমে আইসা যে টাকাটা পরিশোধ করছে সেটা হচ্ছে আদানির টাকাটা, এবং বলছে যে হ্যাঁ আন্তর্জাতিক চুক্তি এমনি হয় না। উপায় নেই, কারণ আদানির কাছে তুমি 1200-1300 মেগাওয়াট বিদ্যুৎ নিবা, তার সাথে যে সে যে বন্ধ করে দেয়, ও তাহলে তো বিদ্যুৎ দিচ্ছে এখানে দিতে পারবো না। না। আমার যদি 1200-1300 মেগাওয়াটের বিদ্যুতেরটা লাগে তাইলে তো লাগলো, কিন্তু আমি তো চুক্তিটা তো প্রকাশ করবো। এই যে আপনি এই চুক্তিটা তো সামনে আনবেন। না, সেই চুক্তির ব্যাপারে তো আমিও তখনকার অ্যাডভাইজারকে বলছি যে চুক্তিগুলো দাও। প্রথমে তো দায়মুক্ত ছিল, দায়মুক্ত আইনের জন্য পারে নাই করতে। তারপর যখন দায়মুক্ত আইন বাতিল হয়ে গেল, বাতিল হয়ে যাওয়ার পরেও তারা করে নাই। তারা যেটা করছে, তারা একটা কমিশন করছিল। সেই কমিশনে বোধহয় জাস্টিস মইনুল ইসলাম বোধহয় সে ছিল এটার হেড, আর সোয়াসের প্রফেসর মুস্তাক ছিল এটার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেম্বার। তারা যে রিপোর্টটা দিছে ওই রিপোর্টটা তুমি পড়ো, তুমি ডিটেলস পাবো ওখান থেকে। আচ্ছা, তাহলে পরবর্তী মানে গত সরকারের সময় আমি বলবো যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন অনেক কিছু রয়েছে যেগুলি আসলে সত্যি সত্যি, এটা আপনি একটা কিউরিয়াস কেস বললেন, অনেকগুলি কিউরিয়াস কেসের মধ্যে আছে। আদানিটা তো আছেই, কেন এত বছর কয়লা ব্যবহার করা নাই, কেন আসলে বাপেক্সে দিয়ে আরও হিট করা হয় নাই, আমাদের গ্যাসের পাওয়া মানে নিশ্চিত কেন করা হয় না বেশি করে, এর কিছুই আসলে আমরা জানতে পারি না। আরও একটা যেটা জিনিস জানতে পারি না সেটা হচ্ছে যে আপনারা আপনাদের জাতীয় নির্বাচন আগে ইশতেহারে বলছে যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যদি কোনো ধরনের দুর্নীতি, বাটপারি এগুলি যদি হয়ে থাকে তাহলে আপনারা এটা পুনর্মূল্যায়ন করবেন। কিন্তু এই পুনর্মূল্যায়ন করতে গিয়ে যদি আপনারা দেখেন যে এটা হয়েছে, তাহলে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ভবিষ্যৎ কি হবে আসলে? না, যদি এটা $1 বিলিয়ন একটা প্রজেক্ট। মানে এক নম্বর হলো যে আমি তোমার তো 3 দিন হলো আসছি, হ্যাঁ, তো রূপপুরের সম্বন্ধে আমি কিছুই জানি না। আচ্ছা, এখন পর্যন্ত ওই রূপপুর ধরা হয়নি। আমি জাস্ট ফার্স্ট হ্যান্ড মানে আমি মানে কি বলবো তোমার, যে মানে জানার চেষ্টা করছি মাত্র, আমি এখনো ভিতরেও ঢুকতে পারি নাই। ওকে, তো মানে তোমার অ্যাপ্রাইজ হওয়ার চেষ্টা করছি। এখন রূপপুরটা নিয়ে আমি এখনো বসি নাই, এবং রূপপুর তো এখন পর্যন্ত তোমার প্রোডাকশনই শুরু হয়নি। বাট আনফর্চুনেটলি রূপপুর পেমেন্ট ডিউ হয়ে গেছে। রূপপুরে এখন ট্রান্সমিশন লাইনও কমপ্লিট হয়নি। আমি এইটা নিয়েও একটা হয়েছে আর একটা হয়নি। এইটা নিয়েও আমি বলতে চাই, আপনি কি যারা ফাউজুল কবির খানকে জানতে চাইছিলেন যে মানে 2024 সালের 5 আগস্ট ওই সরকার চলে যাওয়ার পরে আপনারা এটা নিয়ে আসলে সিদ্ধান্ত আগায় রাখছেন কি না, বা কি করছেন? মানে এটা একটা না, এটা নিয়ে ব্যাপারটা হচ্ছে অনেক জিনিসের মধ্যে আমরা ঢুকতে পারি নাই। হ্যাঁ, ঢুকতে চেষ্টা করেও ঢুকতে পারি নাই। আমরা যে এই ভিন্ন এমপ্লয়ির কাছ থেকে যেসব খবরটা পেয়েছি সেটা নিয়ে আমরা মোটামুটি একটা পজিশন পাইছি যে এটা এখানে যেখানে বালিশের দাম 10,000-12,000 টাকা হয়েছে, সেখানে তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কী হয়েছে ওখানে। তো এইটা এখন পর্যন্ত তোমার একটা ট্রান্সমিশন লাইন হয়ে গেছে, আর একটা ট্রান্সমিশন লাইন কেবল যমুনা ক্রস করছে। তো এটা মানে কবে কমিশন হবে এটা এখনো বলা যাচ্ছে না। আমি এখনো বসিনি ওদের সাথে। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার, মানে
আপনারা বলছেন যে বড় ধরনের দুর্নীতি রোধে গত সরকার যেমন খুব উন্নয়ন বড় বড় প্রকল্প এগুলি নিছিল, আপনারা আসলে বড় কোনো প্রকল্প নেবেন না, যেটা জনাব তারেক রহমানের বক্তব্য বলছে বড় কোনো প্রকল্প হাতে নেবেন, কিন্তু জ্বালানি বিদ্যুৎ খাতে তো আপনার অনেক বড় বড় প্রকল্প নিতে হবে। এমনকি যদি আপনি প্রকল্প যদি সঞ্চালন লাইনের কথাও বলেন, যেটা আপনাদের বলছেন 2,500 সার্কিট কিলোমিটার, আমরা যেটা আমাদের আমাদের প্রধানমন্ত্রী সাহেব যেটা আমাকে বলেছেন আর কি, যে আমাকে বলেছে রিনিউয়েবল এনার্জি থেকে যে চলে যাওয়ার জন্য। তো আমাদের ফার্স্ট অপশন থাকবে রিনিউয়েবল এনার্জি যাওয়ার জন্য, এবং আমাদের রিনিউয়েবল, আমি আসার পরে যতটুকু স্টক টেকিং করছি, আমার অনেক জায়গা আছে, সেখান দিয়ে আমি 1000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনতে পারবো আর কি। আর এখন যেটা হয়ে গেছে বিদেশে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ব্যাঙ্কগুলো আছে, ব্যাংকিং যারা আছে, ইভেন চাইনিজ ব্যাঙ্কগুলো এখন মানে ফসিল ফুয়েলের এনার্জির জন্য তারা টাকা দিতে চায় না। তো এই রিনিউয়েবল এনার্জির উপরই তাদের নজর বেশি। তো ওইটাতে আমরা বেশি ফোকাস থাকবো, রিনিউয়েবল এনার্জিতে। আর যেগুলো পাওয়ার স্টেশন ওরা করেছে, যেগুলো মানে চলানোই মুশকিল হয়ে গেছে, সেগুলো আমরা হয়তো যতক্ষণ পর্যন্ত আমার রিনিউয়েবল এনার্জি এটাকে না করবে, ততদিন ওইগুলো চালাবো আর কি। কিন্তু টুকু ভাই, আমি আপনার একটা কথা বলি, সেইটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি হচ্ছে, এটা বলে না ক্রিকেটে, এ হচ্ছে আপনার গো টু প্লেয়ার। আপনারা যখনই সাংবাদিকদের সাথে একটু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলেন, তাহলে আপনার রিনিউয়েবল এনার্জির বিষয়টা আপনি বাইর করেন, কিন্তু বাংলাদেশে তো রিনিউয়েবল এনার্জিটা আসলে খুবই কম পরিমাণে, মানে এখন পর্যন্ত যা আছে, এটা আপনি বাড়াইতে হইলে যেই পরিমাণ আপনার বিনিয়োগ লাগবে, যেই পরিমাণ জায়গা লাগবে, ঘনবসতিপূর্ণ জায়গা, এটা কি মানে এটা তো 3-4 বছর এটা খালি প্রকল্প করতে লাগবে, মানে আপনি রাতারাতি করতে পারবেন না। আমার কাছে মানে আমি আসার পরে যেটুকু দেখেছি এদিক ওদিক থেকে, পিডিবি খোঁজ নিয়েছে, অনেক জমি অ্যাকোয়ার করে রেখেছে, তাই অ্যাকোয়ার করে জমির মালিক গত 15 বছর ধরেও কিন্তু অসংখ্যবার রিনিউয়েবল এনার্জির কথা বলছে, মানে তারা যেটা করছে, তৌফিক ইলাহি তারা যেটা করছে, তৌফিক ইলাহি যেটা করেছে, রিনিউয়েবল এনার্জি করতে যে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড অনেক ধ্বংস করছে, মানে এগুলো অ্যাকাউন্ট করে রাখছে, ধ্বংস করছে, আবার করেও নাই। হাজার হাজার একর জমি নিয়ে গেছে, নিয়ে যে এই ফিল আপ করছে, কিন্তু ওই একমাত্র সিরাজগঞ্জে 600 মেগাওয়াট করছে, আর আরো 2-3টা জায়গায় করছে 60 মেগাওয়াট, সরি, এই সব মিলে বোধহয় 500-600 মেগাওয়াট পর্যন্ত করেছে তারা, কিন্তু এখনো জমি টমি সব খালি পড়ে আছে। 1 নম্বর। 2 নম্বর, তুমি যেটা বললা যে এরকম জমির অভাব না, আমাদের চিন্তার অভাব। আমি সিরাজগঞ্জে পাওয়ার স্টেশনে যেটা হয়েছে, আমি কিন্তু যমুনা থেকে জমি রিক্লেম করে করেছি ওটা। আচ্ছা, একটা জমি কিন্তু আমি অ্যাকোয়ার করিনি, কিন্তু নদীর জমি নিয়ে নিছেন আপনি, নদীটা তো নদীর জমি নিয়ে, নদীতে এই জমিটা খেয়েছিল। আচ্ছা, তারপরে সিরাজগঞ্জ নদী ভাঙন, আমার নদী ভাঙন করে নদী নিয়ে চলে যাচ্ছে। আমি যদি ওইখান থেকে নদী থেকে আবার এখন চর উঠে গেছে সব জায়গায়, ইফ ইউ গো, সব জায়গায় চর উঠে গেছে, আমি ওইখানে আরো মাটি ভরে ওইখানে আমি রিক্লেম করবো। আপনার তো যমুনাকেও বাঁচাইতে হবে সিরাজগঞ্জে যদি বাঁচাতে চান। এটা তো হচ্ছে গাইড বাদের বাইরে। আচ্ছা, গাইড, ও আচ্ছা, নাও আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, বরঞ্চ এটা করতে যে নদীর ফ্লোটা আমরা ডাইরেকশনটা ঠিক করতে পারবো। এখন তো ডাইরেকশন নষ্ট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চর পড়ে আছে, নদীর মেইন কারেন্টটা বিভিন্ন দিকে ছড়াই গেছে। আপনি শিওর যে আপনি এখানে এর মধ্যে থেকে এটা নদীটা আমি অলরেডি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে বলেছি, তোমরা একটা স্টাডি করো, এখানে যদি আমি রিক্লেম করতে পারি তাহলে আমরা রিক্লেম করে এখানে সোলার এনার্জির ব্যবস্থা করব। আপনারা আরেকটা, নট অনলি সিরাজগঞ্জ, যেখানে নদী ভেঙে নিয়ে যায়, যেমন চাঁদপুর শহর, অর্ধেক তো নদীর মধ্যে আছে, ওখানে যদি চর জায়গায় সেই চরটা আমি ইউজ করবো না। আপনি যদি ওইটা পরিকল্পনা করে করেন, যেটা আপনি বলছেন যে চীনের অভিজ্ঞতা যদি সরকার, আপনি নিজম দিয়ে হাতিয়া টাতিয়াতেও আপনি অনেক বড় করে করতে পারবেন, কারণ চীন এগুলিতে এখন মাস্টার হয়ে গেছে, পৃথিবীর অনেক দেশও এগুলিতে এখন মাস্টার হয়ে গেছে, যেগুলিতে এখন কেমনে করবেন আপনি নিশ্চয়ই এগুলি জানি না, কিন্তু আমি রিনিউয়েবল কিন্তু শুনতেছি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যে এটা আমাদের নতুন গভর্নমেন্ট, আমি আজ দিয়ে বোধহয় 4 দিন বসলাম, এবং 4 দিনে আমাকে মিটিংই করতে হয়েছে, আর কিছু জানার জন্য আমাকে বসতে হয়েছে। কালকেও বলবো আমি জানার জন্য কি অবস্থা। তো সেইখানে যে মানে কালকে বলবো যে প্রকল্পগুলো কোথায় কি অবস্থা আছে জানার জন্য। তো এখন ব্যাপার হচ্ছে যে টেকনিক্যাল, হাইলি টেকনিক্যালি মিনিস্ট্রি, অ্যান্ড যেহেতু আমি আই র্যান মাই ওন ইন্ডাস্ট্রি, পাওয়ার স্টেশন ছিল কিছুটা, আপনি পুরাটা, আপনি আসলে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত পুরাটাই আপনি
আসলে আপনার নিজস্ব এক্সপিরিয়েন্সই আছে আছে। এবং এর আগে বিদ্যুৎ, তবে শুধু মানে বিদ্যুৎ ও জ্বালানি মানে দুটি বিষয় পাশাপাশি রাখলে এটা একটা বিশাল মন্ত্রণালয়, বিশাল আসপেক্ট, আপনাকে অনেক কিছুই দেখতে হবে। আমি একটা জিনিস দেখছি না, যে আমার একজন ক্যাপাবল স্টেট মিনিস্টার আছে, আচ্ছা 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 খুব ক্যাপাবল ছেলে। আচ্ছা আই থিঙ্ক আমার জন্য খুব সহায়ক হবে ছিল স্টেট মিনিস্টার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে তারপরও আপনাকে যেহেতু মানে সিনিয়র মিনিস্টার হিসেবে ওভারসি করতে হবে, আপনারা আরেকটা কথা কিন্তু বলছেন যে আপনারা কোনো গোপন চুক্তি করবেন না, আপনারা কোনো গোপন চুক্তি করবেন, কিন্তু আমরা দেখছি যে আমি সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমি বলি যে 98 থেকে এটা 2026 28 বছরে আমি দেখছি যে পাওয়ার এনার্জি নিয়ে সরকার আসলে মুখ খুলতে চায় না। কিছু কথা আপনি বলতেন আসলে 2001 থেকে 2006 পর্যন্ত, কিন্তু সাইফুর রহমান সাহেব বলতেন না। জ্বালানি মন্ত্রী যিনি ছিলেন মোশাররফ হোসেন সাহেব দীর্ঘদিন, বা পরে যখন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সাহেব হয়েছেন, তারা কিন্তু মুখে এক ধরনের তালা এটাই রাখতেন। সত্যি সত্যি আপনি এটা পারবেন যে মানে গোপন চুক্তি না করে আমাদেরকে আপনি এটা জানাবেন যে আদানির চুক্তিটা আপনারা পুরাটাই নেবেন কিনা, নাকি এইটা আবার রিভাইজ করতে চাবেন, পুরা বিদ্যুতে লাগবে কিনা, যত এইসব মানে আপনাদের আমি 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 কখনোই তোমাকে বলবো না যে আদানি চুক্তি স্ক্র্যাপ করে দেবো। আচ্ছা আমি কখনোই বলবো না। আপনি পুরাটা নেবেন আমি কিনা? রিনেগোশিয়েট করবো। আপনি পুরাটা নেবেন কিনা? আমি 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 যেমন আমরা ডিসাইড করছি যে আমরা আদানির পাওয়ারটা আমরা অডিট করব। অডিট করে দেখবো অ্যাকচুয়ালি কত পাওয়ার সে আমাকে দিচ্ছে। ওকে, অডিট না হলে তো আর বুঝবে না তুমি তো। না। অডিট করতে টাইম লাগবে তোমার, আমাকে অডিট ফার্ম নিয়োগ করতে হবে, সেই করতে হবে। না, কিন্তু বিদ্যুৎটা তো আপনি কত বিদ্যুৎ দিচ্ছে সেটা তো আপনি কালকে রিপোর্টই আপনি নিতে পারবেন। ইটস নট দ্যাটস ইজি। কেন ও আপনার ইয়াতে দিতেছে না? দিচ্ছে, অনেক কিছুই আছে, কাগজ কলম অনেক কিছু, খাতায় অনেক কিছু থাকে, একটা কথা আছে না, কাগজ কাজের কলম গল্প। আছে। হ্যাঁ, না না, সিরিয়াসলি মানে আপনি এটা ইয়া করতে পারবেন না? তুমি যদি মানে পিন পয়েন্টেড করতে চাও, হ্যাঁ, তাহলে তোমাকে বিদ্যুৎ অডিটটা করতেই হবে। ও ও আপনাকে কারণ আমি বলি অলরেডি কিন্তু টাসেল আছে আচ্ছা বিটুইন পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এন্ড ও মানে আমি কত পাচ্ছি আর কত দাম দিচ্ছি। হ্যাঁ, ও বলছে যে আমি এই পাইছি, ও বলছে আমি এই তো পাইছি। ও 17 মাস কি করলো ইনো সরকার? এইটা এটা That don't ask me. দাদা, You ask them. আই অ্যাকচুয়ালি আস্ক মানে 100 টাইমস, বিকজ যদি এইটা নিয়ে, কারণ আমি জানি যে এইটা নিয়ে আপনাকে মানে 2001 থেকে 2006 যাদের সাথে বা তারপরেও এইটা নিয়ে যখন ডিসপিউট হয়, এটা তো ফার্স্ট থিং যেটা আপনি আসলে ইয়ে করবেন, মানে আমি কত পাচ্ছি আর ও কত দাম দিচ্ছি, এইটা নিয়ে যদি। আরে আমি যখন গতবার পেয়েছিলাম তখন কিন্তু অডিটিং সিস্টেমই ছিল না। আচ্ছা আমি যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অফিসে যে মিটিং টিটিং করে অডিটিং চালু করার ব্যবস্থা করেছিলাম আমি ফার্স্ট টাইম। এর আগে কোনোদিনও অডিটিং কিন্তু হয়নি। পাওয়ার জেনারেশন তো আচ্ছা ঠিক আছে, এটা তো মানে আমি যতটুকু জানি দর্শক, পাওয়ার জেনারেশন তো আসলে যদি আপনি গ্রিডে নেন তাহলে তো এটা একদম স্পষ্ট যে আপনি আসলে কত পাইতেছেন। এটার মধ্যে কেন ডিসপিউট হবে? না, তুমি যেটা ওইভাবে স্পষ্ট মনে করছো, এটা তো স্পষ্টটা এখন ডিপেন্ড করে তোমার আচ্ছা। সেন্ট্রাল ডিসপাস সিস্টেমটা কত ভালো। সেন্ট্রাল ডিসপ্যাচ সিস্টেম আসলে ওই জেনারেশন লস্ট হচ্ছে ভিতরে, রাইট? তারপরে হয়তো ও বললো যে আমার এত লস হয়েছে, আমি বললাম আমার এত loss হয়েছে আচ্ছা না। ওকে, হ্যাঁ তুমি ওকে এত লস করছো, এগুলো নিয়ে তো সেই জন্য করতে হবে কি। ওকে। এইবার হচ্ছে যে ওই যে জনগণ ঘনিষ্ঠ কথাটা বলি, যে চাউলের আগে যেটা ছিল যে চাউলের দাম, তেলের দাম, লবণের দাম, চিনির দাম, এগুলি একটা সাংঘাতিক ঘটনা ছিল। এখন কিন্তু মধ্যবিত্তের বড় হয়েছে সিলিন্ডারের দাম। হঠাৎ করে সিলিন্ডারের দাম ইউনিট সরকার সময় 1500 টাকার সিলিন্ডার 4000 টাকা পাওয়া যাচ্ছিল, আপনি দেখতেছেন। এইটা যাতে না হয় এটার জন্য আপনি কি করবেন? এটার কোনো একটা না, এটা তো আপনি একটা কথা বলতেছিলেন যে গভর্নমেন্টের কাছে যদি কোনো এইসব জনঘনিষ্ঠ ব্যাপারগুলির মধ্যে 65 ভাগ বা বেশিরভাগটা থাকে, তাহলে এটা একটা উপকার হয়। এরকম কোনো প্ল্যান কি আপনার আছে? না, আমি তো বলি এটার উপরে কাজ করছি আমি। আচ্ছা। এটার উপরে কাজ করছি, কেননা তোমার একবারে তুমি যদি প্রাইভেট হাতে ছেড়ে দাও, তাহলে যেটা হয় প্রাইভেট ইচ্ছা মতো তার খেলা খেলে। যেমন এখন বলছে যে কেন তুমি সিএনজি এক্সপোর্ট ইম্পোর্ট করো নাই, আমাকে এলসি করতে দেয় নাই, ব্যাংক আমাকে হেল্প করে নাই, ব্যাংক আমার সাথে কোঅপারেট করে নাই, সেই জন্য এলসি হয় নাই, মাল আসে নাই। তারপরে বটলিং প্ল্যান্টরা সব বসে আছে, মাল নেই, আমি কি করব, দাম বেড়ে গেছে, তুমি বললে 4000 টাকা, 4000 টাকাও পাওয়া যাচ্ছিল না আসলে। চলে গেছে। এখন সেই জন্যই বললাম যে গভর্নমেন্টের কন্ট্রোল এইসব জিনিস, বিশেষ করে এসেন্সিয়াল যেগুলা তোমার জনসেবামূলক যেগুলো আর কি তোমার, সেগুলো গভর্নমেন্টের হাতে রাখা উচিত, এবং গভর্নমেন্ট বাল্ক বিক্রি করবে তাদের কাছে। তাহলে গভর্নমেন্ট জানলো তার স্টোরে কত আছে, কথা বুঝছো? তাহলে ওয়েল কন্ট্রোল করতে গভর্নমেন্ট নিজে কন্ট্রোল করতে ভালো আর কি এটাকে।
এই ক্ষেত্রে আপনারা কি ওই যে বাজার যাচাই করছেন যে গভর্নমেন্ট এটা করবে, নাকি গভর্নমেন্টে কোনো একটা শাখা করবে? আমরা শুনছিলাম যে সেনাবাহিনী এই ব্যবসা করবে নাকি অন্যরা এটা? আমি এত আচ্ছা, ওকে আমি এত ওকে, আমার নিজের উইজডম ইউজ করে আমি মনে করেছি যে এই যে আজকে যে ক্রাইসিসটা হয়েছে, এই ক্রাইসিসটা হতো না যদি গভর্নমেন্টের যদি এখানে রোল থাকতো। এখানে গভর্নমেন্টের কোনো রোলই নেই। হ্যাঁ, গভর্নমেন্ট এই 17 মাস, মানে আমি আওয়ামী লীগ গভর্নমেন্টের কথা বলছি না, কারণ আওয়ামী লীগের গভর্নমেন্টের মধ্যে এইসব ব্যাপারগুলিতে একটা ছিলই হচ্ছে যেটাকে ইংরেজিতে ওই যে ঘোলা পানি, মানে ট্রাবলড ওয়াটারের মধ্যে আপনি ফিশিং করার, কারণ অনেক বেশি এর মধ্যে গ্রে এরিয়া ছিল এবং তারা কেউ আমাদের সাথে কথা বলতো না আসলে। মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাকে সর্বশেষ কবে একটা ইন্টারভিউ দিয়েছেন, অনেকবার বলার পরও সেটার কোনো ইয়া নাই। যাই হোক, আমি আজকের প্রসঙ্গে আসি। আপনারা অফশোর অনশোর দুইটাতেই আসলে মানে সমুদ্রে এবং স্থলভাগে এই যে গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বানে যে পরিকল্পনা এবং প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের যে আহ্বান, আমরা দেখলাম যে আপনি আসার পরপরই এইটাকে নিয়ে একটু নাড়াচাড়া হচ্ছে এবং এটা আপনারা আমি ওইটা তো করবই। হ্যাঁ, এবং মানে আমি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেব, নিয়ে যাব যে আমাদের পাপেক্সকে আরও ভাইব্রেন্ট করা এবং তাদেরকে আরও সহযোগিতা করা, যাতে তারা আমাদের দেশে যে রিজার্ভ আছে সেগুলো ট্যাপ করে উত্তোলন করার জন্য। আপনি তো জানেন যে 2024 সালের আগস্টে যে এই গত সরকার পতনের পর এই বাংলাদেশে আইসা এই প্রোডাকশন শেয়ারিং এ অংশ নিতে আসলে বিদেশিরা আগ্রহী হয় নাই এখন পর্যন্ত কেউ। আপনার কি মনে হয় এখন আপনারা আসছেন, এরা কি ধরে নিবে যে এটা একটা স্টেবল? কারণ এটা অনেক টাকা বিনিয়োগের ব্যাপার, আপনারা চাইলেই যে আমি মনে করি যে আমাদের যে গভর্নমেন্ট আসছে, ইট ইজ এ ইলেক্টেড গভর্নমেন্ট, এবং আমরা যদি তাদের সাথে ফ্রেন্ডলি হই, আমরা যদি তাদেরকে যদি আমরা অ্যাসুরেন্স দিতে পারি, তাহলে অনেকেই আসবে এখানে ই করার জন্য, এক্সপ্লোর করার জন্য। আপনাদের সরকারের একটা বড় চমক হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিয়োগ। এইটা আমি শুনছি যে আপনারাও অনেকে এটাতে খুবই বিস্মিত হয়েছেন। এটা সম্পর্কে আপনি এটা বলবেন যে মানে অনেকে বলতেছেন যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো উপযুক্ত লোক বিএনপিতে ছিল না বলেই বিএনপিকে আসলে তাকে নিতে হয়েছে। আবার কেউ কেউ বলেন যে বিএনপি এই ইলেকশনটা খুব স্মুথলি পার হওয়ার জন্য এই উপদেষ্টা পরিষদের কারোর সাথে একটা গোপনে একটা ষড়যন্ত্রমূলক অবস্থান নিয়েছে। আপনি যদি আমি একটা জিনিস খুব পরিষ্কার করে তোমাকে বলি, বিএনপি কখনোই আন্ডারহ্যান্ড ডিল করে কোনোদিন ক্ষমতায় আসে নাই। আর যদি আন্ডারহ্যান্ড ডিল করে ক্ষমতায় আসতো তাহলে বেগম খালেদা জিয়া 2008 সালে আসতে পারতো। তো সুতরাং বিএনপি কোনো আন্ডারহ্যান্ড ডিল করে কাউকে অ্যাওয়ার্ড করার জন্য ইলেকশনে যায় নাই, ইলেকশন করেও নাই। ইলেকশন যেটা হয়েছে খুব ট্রান্সপারেন্ট ইলেকশন, সবাই দেখেছে এটা। আমার মনে হয় না শত্রু বলতে পারবো না যে এবার কি ইলেকশন ট্রান্সপারেন্ট হয় নাই। ট্রান্সপারেন্ট হয়েছে বলেই আমাদের অনেক জায়গায় অনেক কষ্ট করে জিততে হয়েছে আমাদেরকে, মানে ইয়েতে যেখানে আমাদের অনেক মার্জিন থাকার সেখানে অনেক মার্জিন কমে গেছে। সুতরাং এইটা একটা ক্যাবিনেট যাচাই বাছাই করাটা হচ্ছিল যে কিছু কিছু চমক তো রাখতে হয়, নাহলে ক্যাবিনেট নিয়ে আলোচনা হবে কেন? সেরকম একটা চমকের এটা হয়েছে আর কি। আচ্ছা, আরেকটা চমক হচ্ছে আপনারা ক্ষমতা আসার পরপর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে। আপনারা কি তাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছেন যে তোমরা এসে অফিস করো, নাইলে এটার মধ্যে একটা অ্যানোমালি সৃষ্টি হইতেছে? কিরকম এখন পর্যন্ত আওয়ামী লীগের একটা কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন, কেন আমি এরকম একটা জটিল বাক্য বলতেছি, কারণ ওই উপদেষ্টাদের মধ্যে অনেকে বলতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমি আসলে ঠিক জানি না মানে এটা কি। এখন এইটা থাকা আওয়ামী লীগেরা যুক্তি দিচ্ছে যে আমাদের দল নিষিদ্ধ হয়েছে, আমাদের অফিস তো নিষিদ্ধ হয়নি, সেই জন্য আমরা তো অফিস খুলছি। আপনারা কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছেন না? আমাদের গ্রিন সিগন্যাল ব্যাপার না তো। আচ্ছা, ওরা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারে আসছে, ওরা ভোট দিচ্ছে, নিশ্চয়ই ভোট দিচ্ছে। তারাও কোন দলে দিচ্ছে সেটা মানুষ, বাংলাদেশের মানুষ জানে কোন দলে ভোট দিচ্ছে, অ্যাটলিস্ট আমাদের জানে, এটা জানি। তো ব্যাপার হয়েছে যে ওরা মনে করছে ডেমোক্রেটিক প্রসেস শুরু হয়েছে, ডেমোক্রেটিক সোসাইটি এসে গেছে, অ্যান্ড আমরা ডেমোক্রেটিক নর্মগুলো মেনে চলার চেষ্টা করি, সেই জন্য হয়তো খুলছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সেইটা হচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তারা কিন্তু ট্রাম্পের ওই যেটাকে রিসিপ্রোকেট
টেরিফ ট্রাম্প বলতেছিল, ও বলছে যে না এটা তুমি করতে পারবে না, এটা আসলে বেআইনি হয়েছে। তার ফলে আসলে ট্রাম্প সরকার চাইলেও এখন আপনার উপর 10%, 20%, 30% এই টেরিফ আর আরোপ করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে আমরা আমেরিকার সাথে একটা চুক্তি করে বসে রয়েছি, সেই চুক্তিতে আমরা, এবং সেই চুক্তিটা আমরা করছি 9 ফেব্রুয়ারি। প্র্যাকটিক্যালি ওইটা ছিল কিন্তু ওই সরকারের শেষ দিন, কারণ তারপরে দিন হলো ছুটির দিন, তারপর আবার 9 ফেব্রুয়ারিটা হলো আসলে আমেরিকার 9 ফেব্রুয়ারি হইলে এটা আসলে বাংলাদেশে প্র্যাকটিক্যালি 10 ফেব্রুয়ারি। এটা কেন হইলো এবং এই চুক্তিটা দিয়ে আসলে আমরা মানে করে এটা আমাদের কি হইলো, মানে আমরা বললাম আমাদের টেরিফ তথাকথিত 1% কমলো, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের বেশ কিছু পণ্য শুল্কমুক্তভাবে মুক্ত হিসেবে ঢুকতে একমত হইলাম। এটা মানে আমার এই ব্যাপারে কমেন্ট করাটা খুব ডিফিকাল্ট, বিকজ আমি এখনো হ্যাভ নট গন থরলি এই চুক্তির ব্যাপারে। অনেক মোটা, ওটা পড়াও কঠিন আর কি। রাইট। তো যদি না কেউ পড়ে একটা এক্সিকিউটিভ সামারি তৈরি না করে দেয়, তাহলে আমাদের জন্য উপায়টা হলো শ্বেতপত্র না, উপায়টা হলো প্রত্যেকে আপনি একটা গণবিজ্ঞপ্তি দেন যে যার সঙ্গে যত দুর্নীতি হয়েছে, যে দুর্নীতির যত সাক্ষী আছে, যার কাছে যত তথ্য প্রমাণ আছে, সব আমাদের এখানে পাঠান। প্রয়োজনে আপনার ঠিকানা দিয়েন না, ঠিকানা ছাড়া অভিযোগ লিখিত আকারে পাঠানোর দরকার নাই, তথ্য প্রমাণ পাঠান। কারো না কারো কাছে তথ্য আছেই, কারো না কারো কাছে তথ্য আছে। তথ্য ছাড়া একা একা দুর্নীতি করা যায় না। আপনি কোনো অপকর্মে একা একা করতে পারবেন না, মাথায় রেখেন। আপনার কোনো না কোনো পার্টনার থাকবে, কোনো না কোনো সঙ্গী থাকবে, কোনো না কোনো সাক্ষী থাকবে। সে হয়তো একসময় আপনার পক্ষে ছিল, এক পর্যায়ে দুর্নীতির অর্থের ভাগ বাটোয়ারা নিয়ে সে এখন আপনার বিপক্ষে চলে গেছে, এবং দেখবেন সে তথ্য দিয়ে দিবে। আপনি তথ্যগুলো ওপেন আহ্বান করেন, আহ্বান করে আপনি বলেন যে কোনো আপনার সোর্স বলা দরকার, আপনি ইনফরমেশন গুলো আমাদেরকে দেন, আমরা সেটা খুঁজে পাই করবো। বাকি এটা করেন, আপনি পেয়ে যাবেন। এবং তারপরে প্রত্যেককে একদম কঠিন ভাবে আইনের আওতায় আনেন, দেখবেন হয়ে যাবে, ফল পাবেন, ফল পাবেন। তবে এইগুলো বেসিক কি জানেন? বেসিক হলো যে সরকার এটা করতে চায় সেই সরকারের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে আন্তরিকতা থাকতে হবে। আমার প্রশ্নটা ঠিক ওখানেই যে বিএনপি সরকারের সময় অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তথ্য উন্মোচন হবে কিনা, বা কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, এবং শ্বেতপত্রের প্রসঙ্গটি ওই কারণেই এসেছে যে একটু ধারণা পাওয়া। আপনি যে কথাগুলো বললেন যে বিজ্ঞপ্তি দিয়ে তথ্য প্রমাণ চাওয়া বা সংগ্রহ করা, ওরকমই কিছু। এবং যদি ধারণাটাই না আসে, তাহলে বিচারটা হবে কিভাবে, উদ্যোগটা নিয়ে হবে কিভাবে? এবং আপনি এখন ধারণাটা আপনি কাকে করতে দিবেন? ধারণাটা আপনি কার কাছ থেকে নেবেন? ধারণাটা আপনি কার কাছ থেকে নেবেন? এই লোকগুলি তো সমাজের সুবিধাভোগী ভাই। আমি তো এই লোকগুলোর উপর আস্থা রাখি না। আপনি ধারণা নিলেন, বলে মাসুদ কেমন আপনি ধারণা দেন, আমি দিলাম। আমি তো সোসাইটির সুবিধাভোগী লোক, আমার সঙ্গে কারো না কারো খাতির আছে, আমি তারে বাদ দিয়ে বাকিগুলি দিব। তাহলে ধারণাটা আপনি একটা ব্যক্তি বা একটা গোষ্ঠীর কাছ থেকে নিয়েন না। ধারণাটা কার কাছ থেকে নিচ্ছেন এটা বললেনও না, বললেই কিন্তু আমাকে হাত করে ফেলাবে। যেই বলবেন যে আমি অমর একটা সংগঠনকে দিলাম, ওই সংগঠনের সঙ্গে তখন যোগাযোগ করা আরম্ভ করে দিবে, বলবে যে অন্যগুলি বড় করে দেখান, আমারটা ছোট করে দেখান। দরকার নাই তো। আপনি অজ্ঞাত পরিচয় লোকের কাছ থেকে বলেন আমি আপনার পরিচয় গোপন রাখবো, আপনার কাছে দুর্নীতি যা কিছু তথ্য আছে আপনি বলেন। আপনি এক্সাম্পল, কথার কথা, আপনি একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলেন, ধরেন সুজনকে দায়িত্ব দিলেন, ভাই আপনি একটু দুর্নীতির শ্বেতপত্র বানাই দেন। তারা কিন্তু অনাগ্রহী হবে না, আগ্রহের সঙ্গে শুরু করবেন। মিস্টার বদির আলম বুঝুন দেখবেন বিরাট আগ্রহটা ঝাঁপাই পড়ছে। ঝাঁপাই পড়লে কি হবে? আলটিমেটলি ওনার কিছু লাভ হবে, আর কিছু লাভ হবে। ওনাকে সবাই চেনে, ওনাকে সবাই যাবে, ভাই আমার কাছে অমুকের সম্পর্ক আছে, তমুকের সম্পর্ক আছে, তাহলে আমার টুকে আপনাকে সাইজ করে দিয়ে। উনি কে? উনি কি দুধে ধোয়া তুলসী পাতা? বাংলাদেশে কে দুধে ধোয়া তুলসী পাতা বলেন তো আপনি? জানেন তো? সেই একটা কামতে আলো তৈরি। আপনি আছেন, আমি আছি। আমি আপনি পরীক্ষিত না, শুনেন পান না, বড় বড় ডায়লগ দিয়ে লাভ নাই। বড় বড় ডায়লগ আমি আপনার পরীক্ষিত না। আমরা মনে করতেছি আমি আছি, আপনি মনে করতেছেন আপনি আছেন। যেটুকু সুযোগ পেয়েছেন, আমি যতটুকু পেয়েছি অন্তত সেই জায়গা থেকে বলতে পারবো, হলফ করে বলতে পারবো যে আমরা দুধে ধোয়া। যেটুকু সুযোগ পেয়েছি অন্তত সেই সুযোগে তো আমরা গা ভাসিয়ে দেইনি। এটা বলি না, বলি না। ধরুন আপনার সম্পর্কে দুর্নীতি অভিযোগ আসলো, আমি বলবো যে পান্নার সম্পর্কে দুর্নীতি অভিযোগ পাইছি, এটা হয়তো একটু দেখি, পান্নার সঙ্গে আলাপ করে দেখি,
আপনার সঙ্গে আলাপ করলাম, পান আপনার সামনে এটা পাইছি, আপনি আমাকে 7 মাস বুঝাইলেন, যাই বুঝালেন, আমি কিন্তু আপনারটা বোঝার জন্য বসে আছি। এই যে কিছু একটা অজুহাত দিলে আমি এটা মেনে নেবো, কারণ আপনার সঙ্গে তো আমার একটা পার্সোনাল রিলেশন আছে। আমার কথাটা তা না, আমার কথাটা হলো কি, আপনি যদি রিয়েলি জাজ করতে চান তাহলে তথ্য নেন, ডিসিশন নিয়েন না, সাজেশন নিয়েন না, ইনফরমেশন নেন। সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনি জাজ করেন। ওকে, ঠিক আমার আছে, কাছ আমি থেকে আপনারটা আপনি জাজ বলছি করেন। না। ঠিক আছে, আপনার যে প্রক্রিয়া, আপনি যে প্রক্রিয়ার কথা বলছেন সেই প্রক্রিয়ায় আমি অবশ্যই ধরে নিচ্ছি এবং এটাই করা উচিত। কিন্তু সেদিকেও সরকার এগোবে কিনা আপনার কি মনে হয়? যেহেতু বিএনপির যে 3-4 দিনের নানান পর্যায়ে মন্ত্রী যে কথাবার্তা, যে সততার বয়ান আমরা শুনছি, সেই জায়গা থেকে মনে হয় যে আসলেই তারা ইচ্ছুক গত সরকার মানে ইন্টারিম গভর্নমেন্টের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের দুর্নীতি তদন্ত করতে, নাকি সারা বছর আমরা যা শুনে আসছিলাম যে একটা সেফ এক্সিট চাই উপদেষ্টা, সেই সেফ এক্সিটের এক ধরনের প্রি কন্ডিশনের মধ্যে দিয়ে তাদেরকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দেওয়া হতে পারে? শুনেন, বিএনপি যে ক্যাবিনেটটা আছে, এখানে আমি 2 ধরনের লোক দেখি এবং আমি খুব সতর্ক ভাবে এদেরকে পর্যবেক্ষণ করব। আগামীতে আমি 2টা গ্রুপ করার চেষ্টা করব। একটা গ্রুপে দৃশ্যত রয়েছেন তারেক রহমান, আর একটা গ্রুপে বাকিরা, পরস্পরের প্রতিদ্বন্দ্বী, এটা আমি বলছি না। তারেক রহমান একটা অবস্থান নিয়েছেন, উনি কিছু কিছু কাজ করছেন যা নাকি স্বাভাবিক নয়। উনি কিছু কিছু মানে আপনার পদক্ষেপ নিয়েছেন যা নাকি অনেকের কাছে প্রত্যাশিত নয়, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। এখন এইগুলি তার ক্যাবিনেটের আর কে কে অনুসরণ করবে, এই ব্যাপারটা আমার আপনাকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এই পর্যবেক্ষণ করলে আমরা দেখবো যারা যারা ওনার সঙ্গে মিল মিল দিচ্ছেন, মুখে কি বলছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো যে কার কার কাজ করুন আমরা তা দেখছি। দেখেন, উনি সংসদীয় সভায় সিদ্ধান্ত নিয়েছেন যে এমপিরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না, প্লট নেবেন না। ওনারা 212টা এমপি পেয়েছেন। আমার তো মনে হয় 212 জনের মধ্যে 200 জনের মন ভেঙে গেছে, 200 জনের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে যে এটা কি কয়, আমি বলে গাড়ি দিব না। আমি তো অলরেডি গাড়ি কিনে গাড়ি বিক্রির গ্রাহকও ঠিক করে ফেলাইছি, আর এখন আবার গাড়ি দিতে পারবো না। এরা তো কেউ, যারা নাকি শুল্ক মুক্ত গাড়ি নিচ্ছে এ পর্যন্ত, তারা তো কেউ 2-3 কোটি টাকার কম দামে কোনো গাড়ি নেয় নাই। সেই গাড়ি আবার তারা বিক্রিও করে ফেলেছে, গ্রাহকও ফেলেছে যে ওই গাড়ি 6 কোটি টাকা বেচবে, তাও যে কিনবে তাও 2 কোটি টাকা লাভ হবে। এটা সব ঠিক থাকতো। এই সময় নেতা কয় যে আমরা কেউ গাড়ি নিব না, এটা কোনো কথা? এটা কি মনে সয়? কানে সয় কিন্তু মনে তো সয় না। তো এই যাদের মনে সয় না তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে একটা একটা। উনি বলছেন প্লট দেবো না, আরে যদি প্লটই না পাইলাম তাহলে এমপি লাভ কি? এগুলো তো ভাই ন্যায় নাই কে বলুন তো, আপনি ন্যায় নাই কে? এখন তারেক রহমান বলছেন নিবে না, এখন কার কার বলে দুঃখ পাইছে দেখতে হবে। আবার উনি বলছেন যে আমি আমার গাড়িতে যাব, আমার গাড়ির তেল আমি কিনবো, ড্রাইভারের বেতন আমি দিব। ওকে ফাইন, আমরা অবজার্ভ করি এখন আর মন্ত্রীদের মধ্যে কে কে কাজটা করে, কে কে করে। ভাই, এই মন্ত্রীদের মধ্যে সবাই তো কোটি কোটি, তালিকা তো দেখলাম। তারা কি নিজেরা একদিন গাড়ি চড়তো না? চড়তো। তো মন্ত্রী হওয়ার পর সরকারি অর্থের গাড়ি চড়তে হবে কেন? ওনার তো গাড়ি আছে, ওইটাই চলেন। আপনি তো দেশ সেবা করতে আসছেন না ভাই। তারেক রহমান একদম খুব ভালো পয়েন্টে ধরছে। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান না কেন? আপনি ইংল্যান্ডে যান, ইংল্যান্ডের কোনো মন্ত্রীর জন্য কোনো বাড়ি নাই, ইংল্যান্ডের কোনো মন্ত্রীর জন্য কোনো বাড়ি নাই। তো এখন খালি একমাত্র প্রাইম মিনিস্টার ছাড়া ওই ডাউনিং স্ট্রিট, 10 নম্বর ডাউনিং স্ট্রিট, আর বোধহয় 11 নম্বর না 9 নম্বর আরেকটা জানে আছে কার জন্য, বোধহয় স্পিকারের জন্য না কার জন্য। এই 2টা বাড়ি কেমন আছে সরকারি বাড়ি, আর বাদ বাকি সব মন্ত্রীরা নিজের বাইর থেকে আসে। কেউ কেউ ট্রামেও আসে, মেট্রোতেও আসে, আসে তো ভাই। তো উনি যেটা দেখে আসছেন, উনি দেখেই তো বলছেন যে ভাই গাড়ি আমরা নিবো না, নিজেরটা বাড়িও নিয়েন না। বাড়ি দিতে হবে কেন আপনাকে? বাড়ির সঙ্গে আপ্যায়ন ভাতা, জামাদার, দফাদার, ওয়াশিং মানে ওয়াশ করার জন্য ধোবা, এইসব আপনাকে নিতে হবে কেন? নিয়েন না। তো এখন উনি যেটা করেছেন এটা কে কে ফলো করে আমরা দেখি। এই পর্যন্ত তো কেউ বলে নাই যে আমি
ভাই আপনি মন্ত্রী হয়েছেন রে ভাই, একটা গাড়ির ড্রাইভারের আর তেলের কয় টাকা? ওই যে 450 লিটার পাবে প্রতি মাসে, ওইটা বেচবে। মানে এদের মানে নজরটা এত ছোট যে ওই 450 লিটার তেলের দামটাও তারা মানে ছাড়তে চায় না। এরা তো মন্ত্রী হয়ে বসে গেছে। এখন এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। দেখেন কে কে ফলো করে, যদি ফলো না করে তাহলে তাদেরকে সন্দেহের খাতায় রাখেন। আর যারা ফলো করে দেখেন, তারেক রহমান অনেক কিছু চালু করতেছেন কিন্তু, এবং আমি তো মনে করি তারেক রহমান তার সঙ্গে মন্ত্রিত্ব করাটাকে ডিফিকাল্ট করে দিচ্ছে। তার বাপ বলছিল না, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। এখন উনি হয়তো বলে দিচ্ছে যে আই উইল মেক মিনিস্ট্রি ডিফিকাল্ট। দেখা যাক কি হয়, ওয়েট করি আমরা। কাজেই দুর্নীতি উনি যদি চান পারবেন। উনি না, যদি সেটি না হয় এই সরকারের সময়, চলমান সরকারের সময় যারা মন্ত্রিসভার সদস্য আছেন তাদের ক্ষেত্রে বলছেন। আমার প্রশ্নটা ছিল যে সেফ এক্সিটের বিষয়ে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আছেন তাদের ক্ষেত্রে, যেমন ফয়েজ আহমেদ তোয়েব একজন বিশেষ সহকারী, তিনি সরকার থাকাকালীন সময়ে কোনো ধরনের জিও ছিল না, গভর্নমেন্ট অর্ডার ছিল না, তিনি চলে গেলেন দেশের গণ্ডি পার হয়ে। তার বিরুদ্ধে 550 কোটি টাকার আত্মসাতের অভিযোগ রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি সাবেক সাবেক ছাত্র উপদেষ্টা ছিলেন, একজন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তার এপিএস এর বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতি অভিযোগ উঠলো। স্বাস্থ্যমন্ত্রী নুরজাহান বেগম, তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠলো। উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ রয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অ্যাকশন না নেওয়া হয়, তাহলে কি আমরা ধরে নেব যে আসলে কোনো প্রি কন্ডিশনের ভিত্তিতে তাদেরকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে? যদি ব্যবস্থা নেওয়া উচিত, ব্যবস্থা না নিলে আপনি যেটা বললেন ওইটাই ঠিক। ব্যবস্থা না নিলে আমরা বুঝবো ওদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। এবং ইউ আর রাইট, আপনি একদম একদম অ্যাকুরেটলি ধরছেন না যে ফয়েজ আহমেদ তো চলে গেছেন, এর ব্যাপারে দেখলাম যে আরেক উপদেষ্টা, ওই ভদ্র মহিলা কি যেন নাম, নাম মনে থাকে না, যে ওই ভদ্র মহিলার, উনি বললেন যে উনি তো যেতেই পারেন। না, পারেন না। সরকারের উনি কি রিজওয়ানা রিজাইন করে হাসান। গেছেন? হুম। হ্যাঁ, রিজওয়ান হাসান। উনি যে বলছেন উনি ওখান থেকে আসছিলেন আবার চলে গেছেন। না রে ভাই, আসলাম আর চলে গেলাম। এটা কি যে বিকেলবেলা আমরা ছোটবেলায় খেলতাম গোল্লাছুট, খেললাম, অর্ধেক খেলা খেলাম, আমি গেলাম, আমার বাবা আবার ডাকতেছে, ওই আসলাম আর গেলাম, এটা ভাই গোল্লাছুট খেলা না। এটা হলো সরকার। আপনাকে যেতে হলে আপনাকে রিজাইন করে গেছেন। আপনি তো দুদিন আগে চলে গেছেন। দুদিন আগে আপনি কিভাবে গেলেন? আপনার লেনদেন সব ক্লিয়ার করে গেছেন, আপনি বিদায় নিয়ে গেছেন আপনার কর্মকর্তাদের কাছ থেকে। ওকে ফাইন, ওই বিদায় বিদায় না তো, আপনাকে আগে রিজাইন করতে হবে মিনিস্ট্রি থেকে। মিনিস্ট্রি দেখবে আপনার কাছে কোনো দেনা পাওনা কোনো কিছু আছে কিনা, এগুলি হয়েছে, প্রপারলি হয়েছে। এবং তাছাড়া যাইতে হলে আপনার সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে। আপনাকে অনুমতি দেওয়া হয়েছে? এগুলো কি ইয়ার্কি পাইছেন? তো এখন ওনারা ইয়ার্কিটা কি ওনারা তো পুরো এই 18 বছর ধরে ইয়ার্কি করছেন। 18 মাস ধরে, এনারা তো 18 মাস ধরে এই দেশবাসীর সঙ্গে, জাতির সঙ্গে ইয়ার্কি করছেন। এই ইয়ার্কি করতে করতে মনে করছেন যে এটাও একটা ইয়ার্কি, করলাম গেলাম, আইলাম গেলাম, আইলাম না গেলাম না। আরাম আর কি, আরামই আরাম। এদের প্রত্যেকটা লোককে আমি মনে করি জবাবদিহিতার আওতায় আনা উচিত, প্রত্যেকটা লোককে। এবং কেবল অর্থনৈতিক দুর্নীতি না, এদের যদি কোনো নৈতিক দুর্নীতি থেকে থাকে, এদের যদি কোনো মানে সংলাপের দুর্নীতি থেকে থাকে। রিজওয়ান হাসান বলছে না 52 বছর কি করছেন, আমরা এসে করতেছি, এই কথাটা তো জাজ করা উচিত। এই দুর্বিনীত যে মন্তব্যটা, যে 52 বছর কি করছেন, উনি এসে সব করছেন, তো উনি 18 মাসে কি করছেন বুঝতে হবে। এক পলিথিন বন্ধ করতে পারেন নাই, এক পলিথিন বন্ধ করতে পারেন নাই, বিরাট বা আমার দোষী। হ্যাঁ, 2024 নভেম্বর থেকে নাকি পলিথিন চলবো না, পারছে? পারছে বন্ধ করতে? পারে তো নাই। এই তো তার জোর। আর বড় বড় ডায়লগ দেয়, জ্ঞানের আলাপ করে না, ওই জ্ঞানের আলাপ চলতো না রে ভাই। না তা প্রত্যেকটা লোককে জবাবদিহিতার আওতায় আনা উচিত আমি মনে করি। এবং সেটা তাহলে অর্থনৈতিক দুর্নীতি, নৈতিক দুর্নীতি এবং কথার দুর্নীতি, বেফাস কথাবার্তা উচ্চারণ, প্রত্যেকটারই বিচার হওয়া উচিত। এদের মুখোশ উন্মোচন করা উচিত। তারা তো সবাই জ্ঞানী। সাবেক প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন যে আপনার কোনো পড়াশোনাই নেই, আপনি কি বলেন না বলেন কেউ বোঝে না। আমরা তো সব বুঝি, কিন্তু উনি বোঝেন না, উনি এতটাই জ্ঞানী। হ্যাঁ, আহ, আপনার পড়াশোনার পরিধি নিয়ে তার সন্দেহ আছে, ইত্যাদি ইত্যাদি। না না, শোনেন আমি বলি, আমার লেখাপড়া আসলেই নাই, আমি আসলেই একটা মূর্খ টাইপের লোক। আমার কোনো, আসলে কিন্তু আমার কোনো সার্টিফিকেট নেই, বুঝছেন, আমি খুবই মূর্খ। আমি মোটামুটি 35 বছর ধরে চাকরি বাকরি করছি।
তো এরা কেউ এই মূর্খ লোকটা কেন রাখলো এতদিন আমি এটি বুঝলাম না। যে জিনিসটা শফিক সাহেব একদিন পরে বুঝলো, এটা এরা কেউ বুঝে নাই, বুঝছেন? কেউ বুঝে নাই, উনি একলাই বুঝছে। তো কি করবো আর বলেন। উনি ছিল একটা একটা আপনার কি বলে হঠাৎ এক গভর্নমেন্টের প্রেস সেক্রেটারি। তো আমি বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি চাকরি করে আসছি। বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি ছিলেন তোয়াব খান সাহেব। তোয়াব খানের সঙ্গে আমি চাকরি করে আসছি, 12 বছর চাকরি করছি। তোয়াব খান 12 বছরের টের পায় নাই যে আমি তো কোনো লেখাপড়া করিনি। এখন উনি উনি বুঝে গেছে তো আমি কোনো লেখাপড়া করি নাই। তো কি আর করা? আমার আমার ধারণা উনি একটা নৈশকালীন বিদ্যালয় খুলবেন, সেই নৈশকালীন বিদ্যালয়ে আপনি প্রথম ছাত্র হবেন, সাবেক প্রেস সেক্রেটারি। এটা আমরা শুনেন, আমি দেখতে বলি চাই। ভাই, আমার সম্পর্কে অনেকে অনেক কথা বলে। আমি যে মহাজ্ঞানী লোক তা তো আমি দাবি করতে পারবো না। আমি একটা অবশ্যই আমি নিজেও মনে করি আমার অত জ্ঞান নাই। তবে আমার যে জ্ঞান আছে ভাই, এই জ্ঞান দিয়ে আমার জীবন চলে গেছে, কোনো সমস্যা হয় নাই। আর আমার 80% যদি ভুল ভাল হয়, তাহলে এই দেশের মানুষের একটা মাথার মধ্যে কোনো বুদ্ধিশুদ্ধি নাই। এই 80% ভুল বলি আমি, কেউ ধরতে পারলো না, উনি একলা ধরে ফেললো মহাজ্ঞানী, তো কিছু বলার নাই। শুনেন, এইগুলি নিয়ে না আমার কোনো জবাব নাই। আমি জবাব দিতে চাই না কেন? আপনি যখন রাস্তায় বেরোবেন, রাস্তায় বেরোলে পরে আপনাকে দেখে কিন্তু দু একটা কুকুর ঘেউ ঘেউ করতে পারে। এখন আপনি কি যেই তাকে বলবেন, ভাই কুকুর, তুমি কেন ঘেউ ঘেউ করতেছো? তোমার তো আমাকে দেখে ঘেউ ঘেউ করা ঠিক না। এটা আপনি বলবেন? বললে আপনি কয়জনকে বলবেন? বলতে তো পারবেন না। আবার ধরেন, সেই কুকুরটা যদি কোনো একটা ভাগ্য বলে কোন একটা বড় লোকের বাসার কুকুর হয়ে যায়, সেই বাসায় সে নিয়মিত এসি রুমে থাকে, সেখানে তাকে নিয়মিত খুব দামি দামি 5 স্টার হোটেল থেকে খাবার এনে খাওয়ানো হয়, তবু তো সে কুকুরই থাকে না। তার কিন্তু চরিত্র চেঞ্জ হয়ে থাকে, চেঞ্জ হয়ে যায় না। তো এইগুলো নিয়ে আমি কি করতে পারি? এখানে তো আমার কিছু করার নাই। আমাকে তো যে যা বলে করুক। আমাদের মানে শোনা সাফার কাজ নাই। মাঝে মাঝে কৌতুক অনুভব করি, ওকে ফাইন, নো প্রবলেম। আমি একটা শেষ প্রশ্ন করি আপনার কাছে, এটা উত্তর নিয়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে মানুষ জীবনে একটি প্রতিবেদন বেরিয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে সাবেক সরকারের এবং অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চাইছিল এবং তারা নানান ধরনের ব্লু প্রিন্ট করছিল। এই ব্লু প্রিন্টের অংশ হিসেবে নানান ধরনের ম্যাটিকুলাস ডিজাইন তারা অ্যাপ্লাই করছিল। এবং আমরা তো অনেকেই যেমন সন্দেহ পোষণ করছিলাম যে আদৌ সরকার নির্বাচন দেয় কিনা, ডক্টর ইউনূস নির্বাচন দেয় কিনা, অথবা আপনি সন্দেহ করছিলেন নির্বাচন দিলেও সেটি নিরপেক্ষ হয় কিনা। এবং 18 মাসে সরকার যা যা আমাদের সামনে উপস্থাপন করেছে, নানান ধরনের সন্দেহ সংশয় আমাদের মতো সাধারণ মানুষের মনে উঠেছিল। এবং এটাও সত্যি কথা, আমরা অব্যাহত ভাবে কথা বলছিলাম, সংশয় প্রকাশ করছিলাম, এবং রাজনৈতিক দলগুলোর থেকে, মানে বিএনপি থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো এক ধরনের অব্যাহত চাপ ছিল বিধায় আমি মনে করি এই নির্বাচনটি দিতে বাধ্য হয়েছে ডক্টর ইউনূস, এবং অবশ্যই সেনাবাহিনীর একটি চাপ ছিল। কিন্তু এই যে আহ এক ধরনের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কি তদন্ত হবে না? এই ষড়যন্ত্রকারীদের বিচার হবে না? আমি বলি আপনাকে ষড়যন্ত্র ব্যাপারটা কি, আমি কিন্তু কখনোই বলি নাই। আমি কিন্তু কখনোই বলি নাই, মানে আপনার ওই জুন মাসে তো বোধহয় মিটিংটা হলো ইয়ের সঙ্গে, তারেক রহমানের সঙ্গে লন্ডনে। লন্ডনে। হ্যাঁ, ওই 15ই জুন বোধ হয়। ওই ওই মিটিংটার পরে আমি একবারের জন্য বলি নাই যে নির্বাচন ফেব্রুয়ারির হবে না। আমি সব সময় বলেছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তখন আমার নানা রকম ইকুয়েশন ফেব্রুয়ারিতে। হ্যাঁ, আমি নির্বাচন কতটা ভালো হবে এটা নিয়ে সন্দেহ পোষণ করছি। মানে উনি বলেছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন, আমি ওইটা নিয়ে সন্দেহ পোষণ করছি যে এটা নির্বাচন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হওয়ার কোনো প্রশ্নে ওঠে না। আমার এই দুটাই ছিল। আপনি আমার পুরোনো ভিডিও দেখেন, পুরোনো ইন্টারভিউ দেখেন, কোথাও পাবেন না যে আমি সন্দেহ করছি যে নির্বাচন হবে না। আমি বলি